প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অর্থাৎ তোমাদের বাংলা সিলেবাসে যে একটি মাত্র গল্প রয়েছে আদরিণী, তার গল্পের বিষয়বস্তুর ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে সেই বিষয়বস্তুর ভিডিও দুটো পার্টে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। দুটো ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা আগে সেই বিষয়বস্তু ভিডিওটি ভালো করে দেখে নিতে পারো, তাহলে তোমরা এই এমসিকিউ প্রশ্নের উত্তর করতে তোমাদের অনেকটা সুবিধা হবে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আদরিণী গল্প থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর এবং তার ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে আমরা এগিয়ে যাব। কারণ একটা বিষয় তোমাদের মাথার মধ্যে রাখতেই হবে, বিষয়বস্তু যত ভালো করে জানবে, যত ভালো করে বুঝবে, উত্তর তত ভালো করে দিতে পারবে। আজকে আমরা তুলনামূলক একটু সহজ এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে এনেছি, কিন্তু পরবর্তীকালে আরও একটু জটিল বা তুলনামূলকভাবে একটু কঠিন এমসিকিউ আমরা নিয়ে আসব, যেগুলি তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। এত এমসিকিউ প্রশ্ন রয়েছে, সেই জন্য একটি ভিডিওতে সমস্ত ধরনের প্রশ্ন উপস্থাপন করা সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওতে 25টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব। পরের বাকি ভিডিওগুলোতে আমরা বাকি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, আদরিণী গল্পের লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা জানি যে আদরিণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। দুইয়ের দিকে যে প্রশ্ন হচ্ছে, গল্পের প্রধান চরিত্রের নাম কি? অর্থাৎ প্রধান চরিত্রটি কে? নগেন ডাক্তার, জয়রাম মুখোপাধ্যায়, কুঞ্জবিহারী, মহারাজ নরেশচন্দ্র। তাহলে এই যে চরিত্রগুলো রয়েছে, চরিত্রগুলোর মধ্যে প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়। পরের তিনের দিকে যে প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় পেশায় কী ছিলেন? ডাক্তার, উকিল, মুক্তার, জমিদার। জয়রাম মুখোপাধ্যায় পেশায় কিন্তু তিনি মুক্তার ছিলেন। হয়েছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, পরের চারের যে প্রশ্ন রয়েছে, চারের দিকে, পীরগঞ্জের কোন উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল? দুর্গাপূজা, বিবাহ, অন্নপ্রাশন, রাজ্যাভিষেক। তাহলে পীরগঞ্জে কোন উপলক্ষে? বিবাহ উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। পরে পীরগঞ্জ যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায় কী চান? পালকি, ঘোড়ার গাড়ি, নৌকা, হাতি। তাহলে পীরগঞ্জ যাওয়ার জন্য জয়রাম মুখোপাধ্যায় কিন্তু হাতি চেয়েছেন। হয়েছে। এরপরে দেখো, ছয়ে যে প্রশ্নটি রয়েছে, হাতি না পেলে জয়রাম মুখোপাধ্যায় কী করবেন বলে মনস্থির করেছেন? তিনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন, তিনি গরু গাড়িতে চড়ে যাবেন, তিনি পালকিতে যাবেন, তিনি রাগ করে বাড়ি ফিরে যাবেন। তাহলে আমরা গল্পে দেখেছি তিনি এটুকু বলছেন যে হাতি যদি তিনি না পান তাহলে তিনি নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন না। অর্থাৎ অপশান ক সঠিক উত্তর। সাতের দিকে যে প্রশ্ন রয়েছে, জয়রাম মুখোপাধ্যায় কোন জায়গা থেকে হাতি কেনেন? কলকাতা, পীরগঞ্জ, বীরপুর, ঢাকা। তাহলে জয়রাম মুখোপাধ্যায় বীরপুর থেকে এখান থেকে হাতি কিনেছিলেন, অর্থাৎ বীরপুরে উমাচরণ লাহিড়ীর কাছ থেকে। এরপরে যে প্রশ্নটি রয়েছে আমাদের, হাতি নাম কি রাখা হয়? অর্থাৎ হাতি যে কেনা হয়েছিল সেই হাতিটির নাম কি রাখা হয়েছিল? গজরাজ, আদরিণী, রাজলক্ষ্মী, মহামায়া। তাহলে এই সঠিক উত্তর কি? অপশান খ আদরিণী। পরে জয়রাম মুখোপাধ্যায় হাতি কত টাকায় কেনেন? 500, 1000, 2000, 3000। তাহলে জয়রাম মুখোপাধ্যায় হাতি কেনেন কিন্তু 2000 টাকাতে। হয়েছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, হাতি কেনার পর জয়রাম মুখোপাধ্যায় প্রথম কোথায় যান? কলকাতা, পীরগঞ্জ, মহারাজ দরবার, আদালত। না, প্রথম তিনি কিন্তু গিয়েছিলেন পীরগঞ্জ, বিয়েবাড়ি নিমন্ত্রণ রক্ষা করে, তারপরে তিনি মহারাজের দরবারে গিয়েছিলেন। তাহলে সঠিক উত্তর অপশান খ। এরপর দেখো, মহারাজ নরেশচন্দ্র জয়রামের হাতি দেখে কি বলেন? হাতিটি তার খুব পছন্দ হয়েছে, হাতিটি তার নিজের বলে মনে করেন, হাতিটি বাজে, হাতি বিক্রি করে দিতে বলেন। না, হাতিটি বাজে বলতে এখানে হাতিটি কার, এই প্রশ্নটি রয়েছে এখানে। তাহলে আমরা জানি মহারাজ নরেশচন্দ্রই হাতিটিকে দেখে জয়রামকে প্রশ্ন করেছিলেন যে এই হাতিটি কার। তাহলে অপশান সি সঠিক উত্তর। হয়েছে। প্রশ্নটা একটু ঠিক করে নেবে। 12 থেকে যে প্রশ্ন, কত বছর পর গল্পে জয়রামের অবস্থার পরিবর্তন ঘটে? 3, 5, 7, 10। তাহলে আমরা গল্প অনুসারে জয়রামের অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু 5 বছর, অর্থাৎ অপশান খ সঠিক উত্তর। হয়েছে। তাহলে আমরা 12টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। দেখো, পরে যে প্রশ্নগুলো রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা, জয়রাম মুখোপাধ্যায় কি যুক্তি দেন যে হাতি মহারাজেরই? অর্থাৎ তিনি যে হাতিটি চড়ে এসেছেন সেই হাতি যে পক্ষান্তরে মহারাজেরই, এটা কি যুক্তি তিনি দিয়েছিলেন? অপশান কতে বলছে তিনি হাতিটি মহারাজের কাছ থেকে ধার নিয়েছেন, তিনি মহারাজের করদ রাজ্যে থাকেন, মহারাজ তাকে উপহার দিয়েছেন, মহারাজের কাছ থেকে কেনা। তাহলে দেখো, এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান খ, তিনি মহারাজের করদ রাজ্যে থাকেন, মানে তিনি কর দান করেন বা মহারাজের অনুগ্রহে তিনি বসবাস করেন, এটি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। অপশান খ সঠিক উত্তর।
এরপরে কি রয়েছে 14 দাগে, কোন কারণে জয়রামের আয় কমে যায়, অর্থাৎ কোন কারণে বলছে আইন ব্যবসার নিয়ম পরিবর্তন, তার স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য, জমিদারের অত্যাচার, মহারাজের ক্রোধ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক, আইন ব্যবসার তার নতুন যে নিয়মের পরিবর্তন হয়েছিল, নতুন যে নিয়ম কানুন এসেছিল, সেই নিয়মের সঙ্গে জয়রাম মুক্তার কিন্তু মানিয়ে নিতে পারছিলেন না, তো সেই জন্য তার ব্যবসার মন্দা হয়েছিল। 15 থেকে যে প্রশ্নটি রয়েছে, 15তে হাতি বিক্রি না করে জয়রাম কি করেন, হাতিটি ভাড়া দেওয়া শুরু করেন, মহারাজকে দান করেন, হাতিটি হত্যা করেন, হাতিটি পালিয়ে যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি দেখতে পাচ্ছি, হাতি ভাড়া দেওয়া শুরু করেন। অর্থাৎ আমরা গল্পে দেখেছিলাম হাতি ভাড়ার বিজ্ঞাপনও দিয়েছিলেন, তাহলে হাতি তিনি ভাড়া দেওয়া শুরু করেছিলেন। এরপর দেখো স্তম্ভ মেলাও আমরা একটু দেখতে পাচ্ছি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে প্রায় 7টি প্যাটার্নে তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমাদেরকে করতে হয়। তাহলে আমাদের স্তম্ভ মেলাও এটিও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রে থাকবে, এটিও এক ধরনের প্যাটার্ন। তাহলে আমরা একটু দেখে নেব। দেখো জয়রাম মুখোপাধ্যায়, গোপগুলি চক্ষুর হৃদয় বড় বড়, পঞ্চাশ হচ্ছে মোটা মোটা কোমল। তারা দেখে নিই আমরা একটু। জয়রাম মুখোপাধ্যায় আমরা জানি তার বয়স 50 হয়েছে। তারপরে কি রয়েছে, গোপগুলি মোটা মোটা, তারপরে চক্ষুটি তার হচ্ছে গিয়ে আমরা বড় বড় এবং হৃদয় কোমল। তাহলে এই অপশানের সঙ্গে আমরা মিলিয়ে দেখে নেব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ বি। তাহলে এ বি কোথায় আছে, তাহলে একটি আছে অপশান ক, তাহলে কই সঠিক উত্তর, আর আমাদের মেলানোর দরকার হবে না। হয়েছে। এরপরে দেখো পরের যে প্রশ্ন 17 দেখে, এটিও কিন্তু স্তম্ভ মেলানোর প্রশ্ন রয়েছে। মোক্তার, মোকদ্দমা, এজলাস, দায়রা, মামলা, ফৌজদারি উচ্চালয়, অধস্তন পর্যায়ের আইনজীবী, বিচারালয়। তাহলে আমরা এক এক করে আমরা বিষয়গুলো একটু দেখে নেব। দেখো প্রথম নিচ থেকে আমরা দেখছি দায়রা মানে হচ্ছে কি ফৌজদারি উচ্চ আদালত, অর্থাৎ অপশান বি। এজলাস শব্দ অর্থ বলতে আমরা সাধারণত বিচারালয়কে বুঝে থাকি। তাহলে দেখো 4 বি আর 3 ডি, তাহলে কোথায় আছে 4 বি, তাহলে এখানেও বি আছে, এখানেও বি আছে, কিন্তু ডি, তার মানে একের দাগে। তার মানে আমরা আর বাকি দুটো অপশান না দেখেই আমরা কিন্তু এটাকে ঠিক বলে ধরে নিতে পারবো। তবু আমরা মিলিয়ে দেখে নেবো একবার একটু। তাহলে মোক্তার কী হবে, অধস্তন পর্যায়ের আইনজীবী, আর মোকদ্দমা মানে মামলা। তাহলে আমরা দেখে নিই 1 এ সি, 2 এ, ঠিক আছে, 3-এর দাগে হচ্ছে গিয়ে ডি, 3 ডি, আর 4 বি। তাহলে একের দাগে সঠিক উত্তর হয়েছে। এরপরে আমরা একটু দেখব, তোমরা জানো পরীক্ষাতে তোমাদের এরকম ধরনের একটি প্যাটার্ন থাকে, অর্থাৎ সেখানে বিবৃতি থাকে এবং তার কারণ নির্ণয় করতে হয় আমাদেরকে, বা সঠিক ভুল কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হয়। দেখো এবার যে আমরা দেখতে পাচ্ছি 18 দাগে যে প্রশ্নটি, বিবৃতি। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্র শহীদ মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বিবৃতি বিতে কি বলেছে, মোকদ্দমা বিষয় সংক্রান্ত 2-4 কথা বলার জন্যই ছিল সে সাক্ষাৎ। তাহলে দেখো এটিও কিন্তু সঠিক, এটিও কিন্তু সঠিক, কিন্তু এই যে প্রশ্নটা গিয়েছে এবার আমরা অপশানগুলো দেখে নেব। বলছে এ বি উভয়ই সঠিক স্বাধীন বিবৃতি, এ বি পরস্পর বিপরীত বিবৃতি, না পরস্পর তো বিপরীত বিবৃতি নয়। এ বি পরস্পর সঠিক সম্পর্কিত বিবৃতি, সেটিও কিন্তু নয়, সম্পর্কিত বিবৃতি নয় এটা। আর কি হচ্ছে, এ সঠিক বি ভুল বিবৃতি, এটাও ভুল। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এ এবং বি উভয়ে সঠিক এবং স্বাধীন বিবৃতি হয়েছে, সম্পর্কিত বিবৃতি না বললেও চলবে। তাহলে অপশান এ সঠিক উত্তর। এরপর আমরা 19-এর প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে বিবৃতি এতে বলছে আদরণীর নবজলধর বর্ণ বিশাল দেহখানে আম্রবনের ভিতর পড়ে রয়েছে, সে আজ নিশ্চল নিস্পন্দ। বিবৃতি বিতে বলা হয়েছে আদরণী মারা যাওয়ার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। তাহলে দেখে নিই আমরা অপশানগুলো কী আছে। বলছে এ বি পরস্পর বিরোধী বিবৃতি, এ ঠিক বি ভুল, এ বি উভয়ই ভুল, এ বি উভয়ই ঠিক, এ হলো বি এর কারণ। তাহলে দেখো অপশানগুলো নিরিখে যদি আমরা দেখি তাহলে অপশান ঘ সঠিক উত্তর। কারণ কি না, এ বি উভয়ে ঠিক, অবশ্যই দুটোই ঠিক। এবার কি বলছে, এ হলো বি এর কারণ, তাহলে এ কারণ বি ফলাফল। তার মানে কারণ কি না, যেহেতু আদরণী মারা গিয়েছে তাই মুখোপাধ্যায় মহাশয় তার দুঃখে শোকে তিনি মাত্র 2টি মাস বেঁচেছিলেন, তো সেই জন্য এ হলো বি এর কারণ। তাহলে অপশান ঘ সঠিক উত্তর। এবার আমরা 20 দাগে প্রশ্ন দেখব। পরের যে প্রশ্ন আছে আমরা দেখব জয়রামের নাতনির নাম কি। তাহলে দেখো যে অপশানগুলো রয়েছে কল্যাণী, কুসুম, চন্দনা, হেমলতা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কল্যাণী, কারণ গল্পে আমাদের যে নাতনির নাম উল্লেখ রয়েছে তা কিন্তু কল্যাণী এই নামটিই উল্লেখ রয়েছে, বাকি নাতনিদের নাম কিন্তু গল্পে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ফলস্বরূপ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক কল্যাণী। 21 থেকে যে প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র কোন পরীক্ষায় ফেল করেছে। তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের ছোট ছেলেটি কোন পরীক্ষায় ফেল করেছে, আমরা অপশানগুলো দেখে নেব। মাধ্যমিক, এন্ট্রান্স, বিএ, এমএ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ বিএ, কারণ আমরা জানি যে জয়রাম মুখোপাধ্যায়ের ছোট ছেলে বিএ পরীক্ষায় ফেল করেছে, এই সংবাদটি বাড়িতে এসে পৌঁছেছে। এরপর 22-এর দিকে যে প্রশ্ন, জয়রামের জীবন সংগ্রামের মূল কারণ কি। ব্যবসার মন্দা, পরিবার পরিচালনার চাপ, মামলার হার, হাতির খরচ। তাহলে জীবন সংগ্রামের মূল কারণ কিন্তু অপশান খ পরিবার পরিচালনার চাপ।
অনেকে তোমরা বলতে পারো যে ব্যবসার মন্দা এটি হয়তো কারণ হতে পারে, কিন্তু না, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। দেখো, একটা মানুষ একটা বয়সের পরে রিটায়ারমেন্ট করবে, অবসর নেবেন, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরে তার পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছে তারা যদি উপার্জন ঠিকঠাক না করে তাহলে পরিবারের কোনো রকমভাবে আর্থিক সচ্ছলতা থাকবে না। তো সেই দিক থেকে আমাদের বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে যে একজন মানুষ রিটায়ারমেন্ট নিলেও তার যে সঞ্চয়, সে সঞ্চয় অল্প সময়ের মধ্যেই ফুরিয়ে যাবে, কিন্তু পরিবারে আর যারা রয়েছে তার সদস্য, পুত্র, এছাড়া অন্যান্য যারা, তারা যদি উপার্জন না করে, সবাই যদি জয়রামের অর্থাৎ বাড়ির কর্তার সঞ্চয়ের উপরে নির্ভর করে জীবন চালাতে থাকে, তাহলে একটা সময় সঞ্চয় শেষ হবে, ফলস্বরূপ কী হবে, পরিবার কিন্তু আর্থিক মন্দার সম্মুখীন হবেই হবে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে ব্যবসায় মন্দা এটি হতে পারে স্বাভাবিক বিষয়, কিন্তু পরিবার পরিচালনার সমস্ত দায়ভার জয়রামের উপর এসে পড়েছিল। তাই এই প্রশ্নের সঠিক উত্তর পরিবার পরিচালনার চাপ তার জীবন সংগ্রামের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা দেখব 23-এর দাগে সত্য মিথ্যার বিকল্পটি নির্বাচন করো বা বেছে নাও। দেখো, এই যে বিষয়টি আমরা জানি যে আমাদের যে এমসিকিউ প্যাটার্ন রয়েছে সেখানে সত্য মিথ্যা এই ধরনের একটি বিষয় থাকে। কি কি রয়েছে? মহারাজ নরেশচন্দ্রের বাবার আমলের মুক্তার হলেন জয়রাম, এটা সঠিক। মহারাজের ত্রিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, আমরা জানি ত্রিতল নয়, এটা দ্বিতল হবে, তাহলে এটি ভুল। আর মহারাজের কাছে গিয়ে জয়রাম মোকদ্দমা বিষয় সংক্রান্ত 2-4 কথা জিজ্ঞাসা করেছিলেন, এটা সঠিক। জয়রাম বাবু মহারাজের কাছে 3-4 দিন নয়, এটা 2-3 দিনের জন্য হাতি বা হস্তি প্রার্থনা করেছিলেন, তো এটিও ভুল। তাহলে আমরা সত্য মিথ্যা এই অপশানটা আমাদেরকে দেখে নিতে হবে কোথায় আছে। এই অপশান গতে আছে, তাহলে এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়েছে। এরপরে 24-এর দাগে আমরা দেখব ঘটনাক্রম অনুসারে সঠিক বিকল্পটি নির্বাচন করো, অর্থাৎ ক্রম সাজাতে হবে। এটিও কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে ক্রম অনুযায়ী সাজানোর জন্য, তাহলে আমরা এটি একটু দেখব। বলছে আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। এখানে প্রথম যখন মুক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, মুক্তার মহাশয় সমস্ত তদারক করিতেছেন, পরের জিনিস জোর তো নেই। তাহলে দেখো, আমরা প্রথমে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন মুক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, এটি ফার্স্ট। তারপরে আমরা আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি, অর্থাৎ এর পরেই কিন্তু তার জীবন সংক্রান্ত বিষয় নিয়ে, তার রুক্ষ সূক্ষ্ম মেজাজ নিয়ে কিন্তু লেখক উল্লেখ করেছেন, তাহলে এটি সেকেন্ড। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, হাতি আসবে বাড়িতে, তার তদারকি তিনি করছেন, তার মানে এটি হচ্ছে কি থার্ড। কিন্তু হাতি পাওয়া গেল না, সেই জন্য তিনি আক্ষেপ যখন করছেন অন্য একজন বলছে পরের জিনিস জোর তো নেই, তাহলে এটি ফোর্থ। তাহলে এই সিকোয়েন্সে আমাদেরকে মেলাতে হবে। তাহলে আমরা 2-1, তাহলে দেখে নিচ্ছি 2 ক আর গ এর মধ্যে দুটি আছে, তারপরে 1 হবে, 1 কোথায় আছে, গতে আছে, তার মানে গ সঠিক উত্তর। তাহলে 2, 1, 3, 4 এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর হয়েছে। এরপরে আমাদের এই ভিডিওর সবশেষ যে প্রশ্ন হচ্ছে, গল্পের মূল প্রতিপাদ্য কি? ঐতিহ্য, সামাজিক মর্যাদা, প্রেম ও ভালোবাসা, জমিদারি শোষণ, রাজনীতি। তাহলে দেখো, এই যে গল্প আমরা পড়ছি, এই গল্পে প্রকৃতপক্ষে আমরা কি দেখব, মানুষের সঙ্গে পশুর যে প্রেম, যে ভালোবাসা, এই গল্পের চিরন্তন হয়ে উঠেছে। তাহলে এই গল্পের প্রেক্ষাপট, এই গল্পের বিষয়বস্তু সমস্ত কিছু আমরা আলোচনার পরে শেষে একটা কথাই বলতে পারি, মনুষ্য সমাজের সঙ্গে বা মানুষের সঙ্গে পশুর যে প্রেম, যে অমলিন প্রেম যেটাকে আমরা বলতে পারি, যে চিরন্তন প্রেম আমরা বলতে পারি, সেটিই কিন্তু এই গল্পের মূল উপজীব্য বিষয় বা মূল প্রতিপাদ্য বিষয়। তো সেই জন্য অপশান খ, প্রেম ও ভালোবাসা, এটিই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে তোমরা 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, তার উত্তর তোমরা এই ভিডিওতে দেখতে পেলে। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে, কারণ আমি তোমাদের একটা কথাই বলবো, সামনে তোমাদের যে সেমিস্টার 3 তোমরা পরীক্ষা দেবে, তার জন্য গল্প যে একটি গল্প রয়েছে, এখান থেকে আমরা পরবর্তী আরও এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো। 25টি প্রশ্ন দেখলে বিষয়বস্তুগুলো বোঝার চেষ্টা করো। যদি আবারও বলছি, বিষয়বস্তু সংক্রান্ত ভিডিও এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই বিষয়বস্তু দেখে নিতে পারো। তারপরে গল্পটি পড়লে প্রশ্ন করলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। আর যারা চ্যানেলে প্রথম, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আরও নতুন নতুন এমসিকিউ বিষয়বস্তুর ভিডিও কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।